আমরা দেখব এখন হচ্ছে হ্যালো অ্যালকেনের অপনয়ন বিক্রিয়া। হ্যালো অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া সব আমরা দেখলাম। এবার অপনয়ন বিক্রিয়াতে একটা উদাহরণ দিয়ে আমরা শুরু করি। সাপোজ CH3 CH2 Br, এর মধ্যে যদি আমি অ্যালকোহলের উপস্থিতিতে পটাশিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণ দিই KOH ইন প্রেজেন্স অফ অ্যালকোহল দিয়ে উত্তপ্ত করি, তাহলে তৈরি হবে কি? তৈরি হবে ইথিলিন। কি করে এটা তৈরি হচ্ছে? সেই আমাদের অপনয়ন বিক্রিয়ার মেকানিজম, যে কি করে হচ্ছে, এটা কীভাবে হচ্ছে। যখন আমরা এটা দিচ্ছি, ব্রোমো ইথেন রয়েছে আমাদের, ব্রোমো ইথেনের মধ্যে যখন আমরা KOH এর গাঢ় দ্রবণ দিলাম, অ্যালকোহলীয় দ্রবণ, তখন কি হচ্ছে, ওখান থেকে আমাদের কে আসছে, ওখান থেকে KOH থেকে আমাদের আসছে K প্লাস অ্যান্ড OH মাইনাস, এই দুটো আসছে। এবার এইটা সম্বন্ধে আমরা কি কি দেখতে পারি? এখানটায় যেহেতু কার্যকরী গ্রুপটা এই কার্বনে রয়েছে, তো এটা আলফা কার্বন এবং এটা হচ্ছে বিটা কার্বন। তো এখান থেকে কি হবে, এই ব্রোমিনটাই কার্বন থেকে ইলেকট্রন জোটটাকে নিচের দিকে টানবে, এর ফলে এই কার্বনটা এর থেকে টানবে এবং এই কার্বনটা বেসিক্যালি এটা একটা মিথাইল গ্রুপ দেখতে পাচ্ছি, তো এর প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই এফেক্টের ফলে এই কার্বন জোটটা এর দিকে ঠেলবে খানিকটা। তো আলটিমেটলি দেখা যাচ্ছে কি, যে এই দুটো হাইড্রোজেনের মধ্যে আলফা পজিশনে যে হাইড্রোজেন আছে এবং বিটাতে যে হাইড্রোজেন আছে, তার মধ্যে বিটার হাইড্রোজেনটা বেশি, ওর এই জোটটার প্রতি দুর্বলতা হবে। তাই এই হাইড্রোজেনটা বা এইটা এই হাইড্রোজেনগুলো, বিটা পজিশনের হাইড্রোজেনগুলো বেশি পরিমাণে আম্লিক হবে। তখনই OH মাইনাসটা, যেটা আমাদের জলীয় দ্রবণ থেকে আসছে, এসে অ্যাটাক করবে এখানে। এসে অ্যাটাক করলে কি হবে, এই বন্ডটা খুলে চলে আসবে এইখানটায়। তার ফলে আমরা কি পাবো, তাহলে এই OH মাইনাস AH এর সঙ্গে হয়ে জল হয়ে বেরিয়ে যাবে এবং এই বন্ডটা যখন এর উপরে আসবে, তখন এখানে কার্বন কার্বনে একটা পাই বন্ড তৈরি হবে, C ডবল বন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম কি, ইথিলিন। এবং তার সাথেই কি, এই বন্ডটা যখন এখানে ওভারল্যাপ করবে, তো তখন আমরা এটা যখন এখানে ওভারল্যাপ করবে, তখন এই বন্ডটাও বেরিয়ে যাবে, ব্রোমিনটা এখান থেকে কার্বন থেকে বেরিয়ে চলে আসবে এবং ব্রোমিনটা বেরিয়ে গেল, এর ইলেকট্রনটা নিয়ে পড়ে থাকলো কে, Br মাইনাস। এই Br মাইনাস K প্লাসের সঙ্গে যুক্ত হয়ে কী তৈরি করবে, KBr। তাহলে আমাদের এইখানে কি কি অপনয়ন হচ্ছে, KBr বেরিয়ে যাচ্ছে এবং H2, এই দুটো বেরোচ্ছে এবং এই যৌগ থেকে Br বেরোচ্ছে, Br বেরিয়ে CC একটা পাই বন্ড তৈরি হচ্ছে, আমরা পাচ্ছি অ্যালকিন। হ্যালো অ্যালকেন থেকে আমাদের এই অপনয়ন বিক্রিয়ায় হ্যালোজেন মৌলটা বেরিয়ে আমরা অ্যালকিন পাচ্ছি। এবার যদি আমাদের যৌগ এটা থাকে CH3 CH2 CH Br CH3, এটার মধ্যে যদি আমরা KOH অ্যালকোহল দিয়ে হিট করি, তাহলে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা দু রকম যৌগ পাবো। একটা পাবো কি, আমরা একটা পাবো CH3 CH2 CH ডবল বন্ড CH2 এবং আর একটা আমরা কি পাবো, CH3 CH ডবল বন্ড CH3। এই দু রকম যৌগ আমরা পাবো। এবার এই দু রকম যৌগ কোন ক্ষেত্রে কোনটা আমরা পাবো এবং কোন যৌগটা আমাদের মেজর প্রোডাক্ট হবে এবং কোনটা মাইনর প্রোডাক্ট হবে, সেটা জানতে পারি আমরা এই রুলটা থেকে, সেটজেফ রুল বা সেটজেফ এলিমিনেশন রুল।
তো সেট জেপ এলিমিনেশন রুল কি বলছে? সেট জেপ এলিমিনেশন রুল বলছে এই যৌগটায় আমাদের যে আমাদের যে হ্যালোজেন মৌলটা ছিল, হ্যালোজেন মৌলটা আমাদের প্রান্তীয় কার্বনে ছিল, মানে আমাদের কার্বন এখানে দুটো ছিল, তো কোনো সমস্যার কারণ নেই, যেটাই থাকবে সেটাই প্রান্তীয় হবে। কিন্তু আমাদের এই যৌগটার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রান্তীয় কার্বন এইটা বা এইটা, তো আমাদের প্রান্তীয় কার্বনে এই হ্যালোজেনটা নেই, হ্যালোজেনটা আছে মধ্যবর্তী কোনো একটা কার্বনে। তো যখন প্রান্তীয় কার্বনে হ্যালোজেন মৌল থাকবে না, তখন যদি আমরা সেটার KOH গাঢ় অ্যালকোহলীয় দ্রবণ দিয়ে আমরা তার অপনয়ন বিক্রিয়া করি, সেক্ষেত্রে আমরা দু রকম অ্যালকিন পেতে পারি। এবং এই দু রকম অ্যালকিনের মধ্যে যে অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিল গ্রুপের সংখ্যা বেশি হবে সেটা মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হবে। মানে দু রকম অ্যালকিন পেলাম আমরা। অ্যালকিন সিস্টেম কোনটা? এইটা আমাদের অ্যালকিন সিস্টেম। এই অ্যালকিন সিস্টেমের সঙ্গে কটা অ্যালকিল গ্রুপ যুক্ত আছে? এখানে একটা CH3 গ্রুপ, এখানে একটা CH3 গ্রুপ, দুটো অ্যালকিল গ্রুপ যুক্ত আছে। এখানে অ্যালকিন সিস্টেম কোনটা? এইটা। এর সঙ্গে কটা অ্যালকিল গ্রুপ যুক্ত আছে? একটা মাত্র অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, ইথাইল গ্রুপ, CH3 CH2। তাহলে আমাদের বেশি অ্যালকিল গ্রুপ যুক্ত আছে এখানে, সেই জন্য বিউট-2-ইন এটা আমাদের মুখ্য বিক্রিয়াজাত পদার্থ, এবং এটা তৈরি হবে প্রায় 81%, এবং এটা তৈরি হবে 19%। তো এবার এই বিক্রিয়াটা কিভাবে হচ্ছে? তো এইখানটায় যে অপনয়ন বিক্রিয়াটা হয় কীভাবে হয়, আমরা একটা আগের যে বিক্রিয়াটা ওটাকে আমরা দেখি। CH3 আছে, CH3 সিঙ্গেল বন্ড CH2Br। এবার এর মধ্যে যখন আমাদের KOH এর জলীয় অ্যালকোহলীয় দ্রবণ দেবো, তখন ওখান থেকে আমাদের কে আসবে? OH- আসবে। OH- এসে কী করবে? এখানটায় বিআরটা রয়েছে, এটা আমাদের আলফা কার্বন, তাহলে ও কী করবে? বিটা কার্বনের হাইড্রোজেনে অ্যাটাক করবে, এবং তার ফলে কী হবে? এই OH-টা হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ড করবে, এবং এই হাইড্রোজেনটা যে কার্বনের সঙ্গে বন্ধন যুক্ত ছিল, এই বন্ধনটা এর উপরে দেবে, এবং এখান থেকে ব্রোমিনটা ভেঙে বেরিয়ে যাবে। তাহলে আমরা যে ট্রানজিশন স্টেটটা আমরা এরকম একটা জায়গা পাই, OH এর সঙ্গে একটা বন্ড, আংশিক বন্ড তৈরি করে রয়েছে। এই এইচটা কার্বনের সঙ্গে বন্ডটা ভাঙছে, আংশিক একটা বন্ড রয়েছে, দুটো এইচ রয়েছে। এখানটায় একটা আংশিক পাই বন্ড চরিত্র আমরা পাই, CH, এবং এখানটায় এই বন্ডটা ভেঙে যাচ্ছে, একটা আংশিক বন্ড রয়েছে। তো এই জায়গাটা আমরা পাই। তাহলে এই যে আংশিক দ্বিবন্ধন চরিত্রটা আমরা ট্রানজিশন স্টেটে পাচ্ছি, যে আংশিক দ্বিবন্ধন চরিত্রটা আমরা পাচ্ছি, তো এই দ্বিবন্ধনে যুক্ত কার্বনের স্টেবিলিটির উপরে আমাদের ডিপেন্ড করে যে কোন দিকে বিক্রিয়াটা মুভ করবে। এখানটা যেহেতু আমাদের দুটোই কার্বন আছে, এখানটায় কোনো সমস্যা নেই। এবার যখন আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে যাব, তখন আমরা দেখি বিক্রিয়াটা কীভাবে হচ্ছে, মেকানিজমটা কীভাবে আসতে পারে, কোন দুটো পথ আমাদের কাছে আসতে পারে। তো 1 নম্বর, প্রাইমারিলি আমরা এখান থেকে দেখছি, এই পথটা দেখি আমরা। তো আমাদের কাছে রয়েছে CH3 CH2 CHBr, এখানে CH3। আমাদের কার্যকরী গ্রুপ এই কার্বনে যুক্ত আছে, মানে এটা আমাদের আলফা কার্বন। আমাদের বিটা কার্বন কোনটা? এইটাও বিটা কার্বন, এইটাও বিটা কার্বন। এবার আমি ধরলাম যে আমাদের যে OH গ্রুপটা আসলো আমাদের অ্যালকোহলীয় দ্রবণ থেকে, সেই OH গ্রুপটা এই হাইড্রোজেনে অ্যাটাক করলো। যদি এই হাইড্রোজেনে অ্যাটাক করে, তাহলে কি হবে?
এই বন্ডটা ভাঙবে, ভেঙে এখানটায় দেবে এবং করেসপন্ডিংলি এই বিআরটা খুলে বেরিয়ে যাবে। তাহলে আমরা তখন যে ট্রানজিশন স্টেটটা পাবো সেই ট্রানজিশন স্টেটটা ঠিক এরকম হবে। এখানে CH3 কোনো হেলদোল নেই, ও থেকে গেল। CH থাকলো, CH এই বন্ডটা একটা আংশিকভাবে রয়েছে, মানে এই বন্ডটা ভেঙে যাচ্ছে। এখানটা একটা আংশিক দ্বিবন্ধন চরিত্র হবে, মানে এই বন্ডটা তৈরি হচ্ছে বা আংশিকভাবে রয়েছে CH। এখানটায় এই বন্ডটা ভাঙছে, মানে এটা একটা আংশিক বন্ধন রয়েছে, প্লাস এইচের সঙ্গে OH যুক্ত হচ্ছে, মানে এইটাও একটা আংশিক বন্ধন রয়েছে। তাহলে এই ট্রানজিশন স্টেটে আমরা পাবো। তাহলে এখানটায় আমাদের আংশিক দ্বিবন্ধন চরিত্রটা কোথায় রয়েছে? এখানটায় রয়েছে। তাহলে আমরা অপনয়ন বিক্রিয়ার মেকানিজমে আগেই দেখেছিলাম যে আংশিক দ্বিবন্ধন চরিত্র আমরা যখন পাবো তখন আমার দ্বিবন্ধনের স্টেবিলিটি যেখানটায় বেশি হবে সেটা বেশি হবে। সেই স্টেবিলিটি আমরা দেখবো কি দিয়ে? হাইপার কনজুগেশন এফেক্ট দিয়ে। হাইপার কনজুগেশন কোথায় হয়? আলফা কার্বনে হয়। তাহলে যখন আমার দ্বিবন্ধন সিস্টেম এটা, তখন আমার আলফা কার্বন কোনটায়? দ্বিবন্ধন কার্বনের সঙ্গে যুক্ত যে প্রথম কার্বন সেটা আলফা কার্বন, মানে আলফা কার্বন হচ্ছে এইটা আমার তখন। তাহলে আলফা কার্বনে কটা হাইড্রোজেন আছে? আমার দুটো হাইড্রোজেন। তাহলে এখানে আমি হাইপার কনজুগেশন এফেক্ট কটা পাবো? দুটো আমি হাইপার কনজুগেশন এফেক্ট পাবো। এবার আমি করেসপন্ডিং যদি আমার এই বিটা কার্বনে ওইচটা যুক্ত না হয়, বিটা কার্বনের হাইড্রোজেনে ওইচটা যদি আমার এই বিটা হাইড্রোজেনে যুক্ত হতো তাহলে আমার কি হতো? সেক্ষেত্রে আমরা পেতাম এরকম CH3 CH CH Br CH3। এইবারে আমার OH-টা আসলো, আমার এইটা আলফা কার্বন, এইটা বিটা কার্বন, এটা বিটা কার্বন। এর আগে আমরা দেখলাম যে এই বিটা হাইড্রোজেনে OH-টা যুক্ত হয়েছিল, এবার আমার OH-টা যুক্ত হলো এই বিটা হাইড্রোজেনে। তাহলে কি হবে? যদি এই বিটা হাইড্রোজেনে আমার OH-টা যুক্ত হয় তখন এ কী করবে? এই বন্ডটাকে ড্রপ করবে এখানটায় এবং বিআরটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে আমরা ট্রানজিশন স্টেটটা কেমন পাবো? তখন আমরা ট্রানজিশন স্টেটটা পাবো হচ্ছে CH3 CH, এই বন্ডটা একটা আংশিক বন্ড হয়ে যাবে, তখন বন্ডটা ভাঙছে। এইচের সঙ্গে একটা আংশিক বন্ড কার? OH-এর। এই OH-টা যুক্ত হচ্ছে এইচে। এখানটায় CCH, মানে এই আলফা কার্বন এই বিটা কার্বনের মধ্যে একটা পাই বন্ড আংশিক অবস্থায় রয়েছে CH। বিআরটা ভাঙছে, এটা একটা আংশিক বন্ধন। আর এখানে CH3, এটা এর মতন রয়েছে, এর কোনো চরিত্রের চেঞ্জ হয়নি। তাহলে এইখানটায় আমার দ্বিবন্ধন চরিত্র কোথায়? আমার ডবল বন্ড ক্যারেক্টার এইখানটা আমি পাচ্ছি, CCH এর মধ্যে আমি ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছি। তাহলে তখন এটা আমার সিস্টেম। তাহলে এই CCH ডবল বন্ডের মধ্যে তাহলে আমার আলফা কার্বন কোনটা? তাহলে এই সিস্টেমের সঙ্গে যুক্ত প্রথম কার্বন, তাহলে এপাশে রয়েছে আলফা কার্বন এবং এপাশেও রয়েছে আলফা কার্বন এইটা। তাহলে দুটো আলফা কার্বন রয়েছে, তাহলে আমার আলফা হাইড্রোজেন কোনটা? এই আলফা কার্বনে যুক্ত হাইড্রোজেন সমস্ত তিনটে, এই আলফা কার্বনে যুক্ত হাইড্রোজেন সমস্ত তিনটে, মানে আমার 6টা আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে আমি এই সিস্টেমের ক্ষেত্রে কটা হাইপার কনজুগেশন এফেক্ট পাবো? 6টা। তাহলে অবশ্যই আমি বলতে পারি যে এখানে দুটো পাচ্ছিলাম হাইপার কনজুগেশন এফেক্ট, এখানে আমরা পাচ্ছি 6টা। তাহলে এই ট্রানজিশন স্টেট থেকে এই ট্রানজিশন স্টেটটা অনেক বেশি স্টেবল। ট্রানজিশন স্টেটটা বলতে কি, যে ডবল বন্ড ক্যারেক্টারটা আমরা পেতে চলেছি সেই ডবল বন্ড ক্যারেক্টারে এই স্টেজটা অনেক বেশি স্টেবল এটার থেকে। সেই জন্য আমাদের এই ডবল বন্ড ক্যারেক্টারটা বেশি তৈরি হবে এবং অনেক ফাস্ট হবে এই রূপান্তরটা। সেই জন্য আমাদের মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসাবে CH3 CH ডবল বন্ড CH তৈরি হয় 81%। এটাই হচ্ছে আমাদের সেটজেপ অপনয়ন রুল। তাহলে আমরা যদি সহজ ভাষায় বলি যে
হ্যালো অ্যালকেনের মধ্যে আমরা KOH এর অ্যালকোহলীয় দ্রবণ দিয়ে যদি উত্তপ্ত করি তাহলে আমাদের সেই অ্যালকিনটা মেজর প্রোডাক্ট হবে, যে অ্যালকিনের ক্ষেত্রে ডবল বন্ড সিস্টেমে যুক্ত অ্যালকিল গ্রুপের সংখ্যা বেশি হবে। তাহলে আমাদের এখান থেকে বিআর বেরোতে পারে কোথায়, এখানে একটা বন্ড করতে পারে, বা এই বিআরটা বেরিয়ে এখানে একটা বন্ড করতে পারে। আমাদের বেরোবে কোন জায়গার থেকে, যদি এখানে বন্ড করে তাহলে আমরা একটা অ্যালকিল গ্রুপ পাচ্ছি, যদি আমাদের এখানে বন্ড করে তাহলে আমরা দুটো অ্যালকিল গ্রুপ পাচ্ছি। তাহলে আমাদের মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কোনটা হবে, মেজর প্রোডাক্ট বিউট 2ইন। এবার আমাদের যদি এর আগে আমরা কি দেখলাম, 2-ব্রোমোবিউটেন, এটা নিয়ে আমরা কাজ করলাম। এবার আমাদের যদি 2-ব্রোমোবিউটেনের জায়গায় 2-ফ্লোরোবিউটেন দেওয়া হয়, আমাদের যদি 2-ফ্লোরোবিউটেন দেওয়া হয় এবং তার মধ্যে আমাদের NaOH এবং অ্যালকোহল দিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের দুটো যৌগ তৈরি হবে। কী কী যৌগ তৈরি হবে একটু আগে আমরা বললাম। একটা আমাদের তৈরি হবে CH3 CH ডবল বন্ড CH CH3, এবং এই ক্ষেত্রে আমার তৈরি হবে আর একটা CH3 CH2 CH ডবল বন্ড CH2। আমরা এই দুটো যৌগ পাবো, কিন্তু এক্ষেত্রে আমার মুখ্য বিক্রিয়াজাত যৌগ এইটা হবে না। সেক্ষেত্রে আমার মুখ্য বিক্রিয়াজাত যৌগ হবে বিউট 1ইন। কেন সেটা হবে? কারণ আমরা এর আগেই দেখেছি যে ফ্লোরিন একটা অত্যন্ত বাজে টাইপের লিভিং গ্রুপ। আর একটা বাজে লিভিং গ্রুপ আমরা কাকে পড়েছিলাম, OH-। এও একটা বাজে লিভিং গ্রুপ, এও সহজে লিভ করতে চায় না, সেই জন্য আমরা ZnCl2 ব্যবহার করেছিলাম, মনে আছে? তো এইখানটায় এই যৌগটার কি হচ্ছে, যখন আমরা NaOH এবং অ্যালকোহল দিচ্ছি, তো NaOH অ্যালকোহল দেওয়ার ফলে সাপোজ CH3OH প্লাস NaOH এর জলীয় দ্রবণ আমি দিয়েছি অ্যালকোহলীয় দ্রবণ দেওয়ার ফলে কি হবে, এটা বিক্রিয়া করবে, তৈরি করবে কি CH3ONa প্লাস জল, এটা আমার তৈরি করলো। এইখানটায় কি হবে, এই ফ্লোরিনটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, মানে এটা আলফা কার্বন, এটা আমার বিটা এবং এটা আমার বিটা কার্বন। তাহলে এই ফ্লোরিনটা, এটাকে আমি যদি ভেঙে লিখি CH3 CH2 CHF CH3, তো এবার আমরা কি জানি যে এই ফ্লোরিনটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে। ফ্লোরিন মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে ও কী করবে, এই কার্বন থেকে এই বন্ধন জোড়কেও প্রচণ্ড বেগে নিজের দিকে টানবে। তার ফলে কী হবে, ফ্লোরিন অনেক বেশি ডেল্টা নেগেটিভ হবে এবং কার্বনটা ডেল্টা পজিটিভ হবে। তো এই কার্বনের কাছে যখনই ঘাটতি হবে তখন ও করসপন্ডিং এই কার্বনের থেকে টানবে এবং এই কার্বনের থেকে টানবে। যখন এই কার্বনের থেকে টানবে ও আবার হাইড্রোজেনগুলোর থেকে বেশি পরিমাণে টানবে। করসপন্ডিং এই কার্বনের থেকে যখন টানবে তখন এই কার্বনটা এই বন্ধন জোড়গুলোর থেকে টানবে। তো এর ফলে কি হবে, এই বিটা পজিশানে যে হাইড্রোজেনগুলো আছে এগুলো অনেক বেশি আম্লিক হয়ে যাবে এই হাইড্রোজেনগুলো। তো যখন এই হাইড্রোজেনগুলো আম্লিক হবে তখন কি হবে, আমাদের এই দ্রবণ থেকে কে আসছে, CH3ONa। এখানটায় কি, এইটা আমাদের পজিটিভ পার্ট, এইটা আমাদের নেগেটিভ পার্ট। তাহলে এই নেগেটিভ পার্ট মানে কে, ও নিউক্লিওফাইল, ও সেই আম্লিক হাইড্রোজেন, যে হাইড্রোজেনগুলো আম্লিক ক্যারেক্টার পেয়েছে সেগুলোর সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা দেখাবে। তাহলে সেক্ষেত্রে ও কার সঙ্গে সহজে যুক্ত হতে পারবে, এই প্রত্যেকটা হাইড্রোজেনই আম্লিক ক্যারেক্টার পাচ্ছে, অ্যাসিডিক ক্যারেক্টার পাচ্ছে। কেন? কারণ এই আমাদের যে ফাংশনাল গ্রুপটা এ যখন এই কার্বন থেকে টানছে তখন ও ওর করসপন্ডিং কার্বন থেকে অনেক বেশি পরিমাণে ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নিচ্ছে, ফলে এই হাইড্রোজেনগুলোর কাছে
ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছে এবং এরা প্রোটন রূপে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখাচ্ছে। তো এই ফ্লোরিনটা এর থেকে টানলো, এর থেকে টানলো, কার্বনগুলো এগুলোর থেকে টানছে, কিন্তু এইখানটায় কি হচ্ছে, এইখানে একটা মিথাইল গ্রুপ রয়েছে। তো আমরা কি জানি যে আর গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই এফেক্টের জন্য কি করবে, এই কার্বন জোটটা নিজের স্বেচ্ছাতেই এর দিকে ঠেলে দিচ্ছে। এখানটায় যদি ফ্লোরিন নাও থাকতো তাও কিন্তু এই কার্বন জোটটাকে, এই বন্ধন জোটটাকে এই মিথাইল গ্রুপ এই কার্বনের দিকে ঠেলতো। তো এইখানটায় এবার আমরা যদি মিডিল থেকে দেখি, সেন্টার থেকে এ টানছে, এর কাছে ঘাটতি হয়ে গেল। ঘাটতি হওয়ার ফলে এর কাছ থেকে টানবে, এর কাছ থেকে টানবে। এর ঘাটতি মেটানোর জন্য তো কেউ নেই, তাহলে এ হাইড্রোজেনগুলোর থেকে অনেক বেশি পরিমাণে টানবে, কিন্তু এর ঘাটতি মেটানোর জন্য এখানে মিথাইল গ্রুপ আছে, তাই এ হাইড্রোজেনগুলোর থেকে যত পরিমাণে টানবে এ কিন্তু এই হাইড্রোজেনগুলোর থেকে তত পরিমাণে টানবে না। তাহলে যদি এ কম টানে তাহলে এই হাইড্রোজেন দুটো লেস অ্যাসিডিক হবে, কম আম্লিক হবে, এবং এই হাইড্রোজেনগুলো হবে মোর অ্যাসিডিক। সেই কারণে যখন এখান থেকে আমার CH3O- এটা আসবে, এটা এসে এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে এবং তার সঙ্গে কী হবে, এখান থেকে এই বন্ডটা ভেঙে যাওয়ার চেষ্টা করবে। তো এর ফলে আমরা পাবো কি, CH3 CH2 C, যেই এটা ভাঙবে তখন এখানটা ড্রপ করবে, এখানটা একটা H হবে, সরি H ডবল বন্ড CH2। তেমন এই CH3O- এর সঙ্গেও যুক্ত হতে পারে। তখন কি হবে, আমার এর সঙ্গে যদি যুক্ত হয় তখন এই বন্ডটা এখানে ড্রপ করবে এবং এফ এখান থেকে ভেঙে বেরোবে। তখন আমরা পাবো CH3CH ডবল বন্ড CH কিন্তু আমাদের কাছে ইজিয়ার কোনটা হচ্ছে, এই প্রসেসটা যখন ও এখানে যুক্ত হবে, তাহলে এইটা আমাদের হবে হচ্ছে মেজর প্রোডাক্ট। এটা আমাদের তৈরি হবে প্রায় 80%, এটা তৈরি হবে 20%। এবং এখান থেকে কে বেরিয়ে যাচ্ছে, এফ বেরোচ্ছে, F-, সেই F- এর সঙ্গে যুক্ত হয়ে কে তৈরি করবে, NaF। এবং CH3O- এইচের সঙ্গে যুক্ত হয়ে কী তৈরি করবে, CH3OH, এবং আমরা পেয়ে যাব অ্যালকিন। এই রুলটা আমরা বলছি হফম্যান এলিমিনেশন রুল। হফম্যান এলিমিনেশন রুল। তাহলে যদি বিউট 2-ব্রোমোবিউটেন যদি আমাদের হ্যালো অ্যালকেনের প্রান্তীয় কার্বনে হ্যালোজেন গ্রুপ না থাকে, সেটা মধ্যবর্তী কোনো কার্বনে থাকে, এবং সেই হ্যালোজেন গ্রুপটা যদি ব্রোমিন হয় বা ক্লোরিন হয়, সেক্ষেত্রে আমাদের সেই অ্যালকিনটা তৈরি হবে মেজর প্রোডাক্ট হিসাবে যে অ্যালকিন সিস্টেমে অ্যালকিল গ্রুপের সংখ্যা বেশি। আর যদি আমাদের এই হ্যালোজেন গ্রুপটা যেটা প্রান্তীয় কার্বনে নেই, তখন যদি আমাদের মিডিলে যে হ্যালোজেন গ্রুপটা সেটা ব্রোমিন ক্লোরিন মধ্যে ফ্লোরিন হয়, তখন সেক্ষেত্রে আমাদের যে অ্যালকিনটা তৈরি হবে সেই অ্যালকিনটা মেজর প্রোডাক্ট হবে যে অ্যালকিনে অ্যালকিল গ্রুপের সংখ্যা কম, এটাই বেশি, এটাই কম, এটাই একটা অ্যালকিল গ্রুপ রয়েছে, তাহলে এইটা আমাদের মেজর প্রোডাক্ট হবে। এটা হলো হফম্যান এলিমিনেশন রুল। এবার আমরা দেখব হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ হ্যালো অ্যালকেনস। হ্যালো অ্যালকেনের রিঅ্যারেঞ্জমেন্ট কী হয়, যদি কোনো অ্যালকিল হ্যালাইড থাকে, সাপোজ CH3 CH2 CH2Cl, যদি কোনো অ্যালকিল হ্যালাইড থাকে তার মধ্যে যদি আমরা AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিই এবং 300 ডিগ্রি সেলসিয়াস হিট করি, তাহলে এই সিএলটা যেটা এই কার্বনে যুক্ত আছে এর রিঅ্যারেঞ্জমেন্ট হবে। রিঅ্যারেঞ্জমেন্ট হয় কী হবে, সিএলটা এই কার্বনে যুক্ত হয়ে যাবে। আমরা 1 ক্লোরোপ্রোপেন থেকে আমরা পেয়ে যাব কি 2 ক্লোরোপ্রোপেন। কী তৈরি হবে আমাদের, CH3 CH Cl CH3, এটা তৈরি হবে।
এই বিক্রিয়াটা কি করে হচ্ছে, যখন CH3 CH2 CH2 Cl এর মধ্যে আমরা কি দিচ্ছি, এর মধ্যে আমরা দিচ্ছি AlCl3 দিয়ে হিট করছি। তাহলে এই সিএলটা এর 3টে লোন পেয়ার আছে আমরা জানি। তো এর যখন 3টে লোন পেয়ার আছে এবং AlCl3 এর কী আছে, AlCl3 এর অক্টেট কিন্তু ফিল হয়নি, এর 3টে বন্ড করেছে মানে কি এর 6টা ইলেকট্রন হয়েছে, এর কিন্তু 8টা হয়নি, অক্টেট ফিল হয়নি। আবার Al এর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি জানি, 3s2 2p1। তাহলে এর থার্ড অরবিট যেটা আছে, থার্ড শেল, এটা খালি আছে। তখন AlCl3 কী করে, অ্যাজ এ লুইস অ্যাসিড অ্যাক্ট করে এবং ও তখন এই ক্লোরিনের লোন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করতে পারে। তখন এই ক্লোরিন ওর লোন পেয়ারটা AlCl3 এর Alকে ডোনেট করে। ডোনেট করলে কি হবে আমাদের পরের স্টেজে, CH3 CH2 CH2, তাহলে এ এখানে ডোনেট করলো, তাহলে ডোনেট করলে Cl কী হয়ে যাবে, পজিটিভ, এবং বন্ড কার সঙ্গে করলো AlCl3 এর সঙ্গে, Al অ্যাকসেপ্ট করে কি হলো, নেগেটিভ। তাহলে এটা আমরা পেলাম। এরপরে সাথে সাথে কী হবে, Cl এখান থেকে এই ইলেকট্রন জোটটা ভেঙে নেবে, কারণ Cl এমনি ইলেকট্রোনেগেটিভ, ও ফ্লোরিনের পরে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ 3.5। তাহলে সেখান থেকে ও পজিটিভ চার্জ ওর মাথায় রয়েছে, এটা তো প্রচণ্ড আনস্টেবল একটা নেচার Cl-এর, ও এটা সহ্যই করতে পারবে না। ও তখন বলবে আমার তাড়াতাড়ি ইলেকট্রন চাই। ও তখন এই বন্ড থেকে ইলেকট্রনটাকে নিয়ে ও ভেঙে বেরিয়ে যাবে। তৈরি হবে কি আমাদের CH3 CH2 CH2 প্লাস, তাহলে এখান থেকে ভেঙে গেল, তাহলে এই কার্বনটা প্লাস হয়ে যাবে এবং তার সঙ্গে কি Cl AlCl3, Al পজিটিভ রয়েছে, Cl এর 3টে লোন পেয়ার যেটা ও দিয়েছিল নিয়ে নিল, আবারও 3টে লোন পেয়ার হয়ে গেছে। তাহলে এটা আলটিমেটলি কী হলো আমার, AlCl4 মাইনাস। এবার আসি আমরা এই গল্পে, এখানটা আমাদের কি হচ্ছে, আমাদের এখানটায় CH2 প্লাস হচ্ছে। তাহলে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো আমাদের। এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন, কারণ যে কার্বনটা মাথায় পজিটিভ চার্জ রয়েছে সেই কার্বনটা সরাসরি কটা কার্বনের সঙ্গে যুক্ত, একটা কার্বনের সঙ্গে, তাহলে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইখানটাই আসবে আমাদের সেই H শিফটিং। আমরা এর আগে দেখেছিলাম যখন এই কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় তখন সেই কার্বোক্যাটায়নটা ফর্ম হবে যে কার্বোক্যাটায়নটা মোর স্টেবল। তাহলে এইখানটায় যদি পজিটিভটা থাকে তার থেকে অনেক বেশি স্টেবল হবে যদি পজিটিভটা এইখানটায় আসে। তখন আমাদের কি হবে, এই যে দুটো H2 আছে এটাকে যদি আমি এইভাবে লিখি, তখন একটা H শিফট হবে এখানে, একে আমরা বলেছিলাম H শিফটিং। এর আগের মেকানিজম আমরা দেখিয়েছিলাম H শিফটিং। তো তখন যখন এই Hটা এখান থেকে শিফট হয়ে যাবে তাহলে এই কার্বনটা পজিটিভ চার্জ পাবে, তাহলে আমার তৈরি হবে কি CH3 CH প্লাস CH3। তাহলে এটা আমার তৈরি হয়ে গেল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটার থেকে অনেক বেশি স্টেবল। তাহলে এই স্টেজেই আমাদের H শিফটিং হয়ে আমাদের তৈরি কী হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যেই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমার তৈরি হবে তখন আমার কি আছে, তখন এইখানে পজিটিভ রয়েছে, Cl আবার চাইবে এই ইলেকট্রন জোড় পজিটিভে দিতে, তখন Cl এখানটায় এইখান থেকে ইলেকট্রন জোড় ও দিয়ে এর সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং তার সাথে কি হবে, এইখান থেকে ও বন্ডটা ভেঙে নিয়ে চলে যাবে। তাহলে আমাদের পাবো কি CH3 CH, Cl এখানে যুক্ত হয়ে গেল CH3, তার সঙ্গে আমার তৈরি কী হবে AlCl3, যেমন ছিল তেমনভাবেই তৈরি হয়ে গেল। তাহলে AlCl3 দিয়ে আমি শুরু করেছিলাম বিক্রিয়া, AlCl3 লাস্টে পেয়ে গেলাম, তাহলে এর কোনো রূপান্তর হলো না, তাহলে এটা কি শুধুমাত্র অ্যাজ এ ক্যাটালিস্ট কাজ করলো। শিফটিং কার হলো, শিফটিং Cl এর হলো। কোথায় ছিল, এখানে ছিল, আমার ছিল 1 ক্লোরোইথেন প্রোপেন, তার থেকে আমরা পেয়ে গেলাম কি 2 ক্লোরোপ্রোপেন।
এটাই হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ হ্যালো অ্যালকেন। তাহলে হ্যালো অ্যালকেনের মধ্যে যদি আমরা AlCl3 দিয়ে 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে আমাদের হ্যালোজেন এলিমেন্টের রিঅ্যারেঞ্জমেন্ট হবে এবং রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে ওটা নতুন হ্যালো অ্যালকেন আমাকে দেবে। তাহলে 1 ডিগ্রি থাকলে সেটা 2 ডিগ্রি হ্যালো অ্যালকেন তৈরি করবে।